হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি ভিডিও। তবে এবছরের এটাই হচ্ছে লাস্ট ভিডিও, আর আগামী দিন থেকে শুরু হবে নতুন বছর 2025, নতুন করে পথ চলা। এখন ঠিক সকাল 9টা মতো বাজে, আমি এ বাড়িতে আসলাম, আর এখনও মিস্ত্রি কাকু আসেনি, একটু পরেই চলে আসবে। তাই বাড়ির ফুল লুকটা তোমাদেরকে আগে একবার দেখিয়ে দিচ্ছি। সব ঘরের সামনেটা এলোমেলো হয়ে যাবে, একটু পরেই তোমরা দেখতে পাবে। আর এসে আগে না খাওয়া দাওয়া করে নিলাম, কারণ একবার কাজে হাত দিলে খেতে অনেকটাই লেট হয়ে যাবে। তবে আমরা যখন খেতে বসেছি তখন অলরেডি 9:30 মতো বাজে। শাকের ঝোল রান্না করেছে, যেটা আমার খুব পছন্দের, আর হচ্ছে আলু মূলো বেগুন দিয়ে পুঁটি মাছের একটা চচ্চড়ি, তার সঙ্গে হয়েছে রুই মাছের তরকারি, আর পরে আবার ডাল রান্না হয়েছিল, আর এদিকে যে ভাতটাও হয়েছে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি ভিডিও। এখন ঠিক 9টা বাজে। এদিকে যে পৃথা দোকান থেকে নিয়ে আসলো ডিম টোস্ট খাবে, ওকে এখন ডিম টোস্ট করে দিতে হবে। ওইদিকে ঠাকুমা ভাত খাচ্ছে, আমাদেরও খাওয়া হয়ে গেছে। আর ওইদিকে মিস্ত্রি কাকুও চলে এসছে, সব কাজ বাজও শুরু হয়ে যাবে। ওই ছোটো ঘরে বারান্দার টিনটা খুলতে হবে, আর এই জায়গায় বেড়াটা দিতে হবে। আমাদের খাওয়া দাওয়া শেষ হতে না হতে ওইদিকে মিস্ত্রি কাকু চলে এসছে, আর কাজও অলরেডি শুরু হয়ে গেছে। আমি এখন বানাতে বসলাম ডিম টোস্ট। পৃথার বায়না, ও সকাল থেকেই সবার মাথা খারাপ করে দিচ্ছে যে আমাকে ডিম টোস্ট করে দিতে হবে। ভাত রান্না হয়ে গেছে, ওকে বললাম খাওয়া দাওয়া করতে, কিন্তু ও খাবে না। ও দোকান থেকে নিয়ে আসলো সমস্ত কিছু, আর আমি বললাম দে তাহলে আমিই করে দিই। তবে গ্যাসে করতে পারছি না, কারণ যেহেতু আমাদের রান্নাঘরেই সব কাজবাজ হচ্ছে, সিলিন্ডার ওভেন সব কিছু এদিক ওদিক ছড়ানো ছিটানো রয়েছে, খোলা রয়েছে, তো ওই জন্য আর ওইটা সেট করা হচ্ছে না। এখন বললাম যে তাহলে উনুনেই করি, কিন্তু সমস্যাটা হচ্ছে আমি যেহেতু অনেক দিন উনুনে রান্না করি না, এখন সেই অভ্যেসটাই যেন চলে গেছে। মানে বুঝতে পারছিলাম না, অনেকক্ষণ থেকে চেষ্টা করলাম আগুনটা জ্বালানো, সেটাও আমি জ্বালাতে পারছিলাম না। তারপর মাকে ডাকতে দেখো হাত দিতে দিতেই হয়ে গেল, তাই মা আবার বলছিল। তো যাই হোক, এখন আমি ডিম টোস্ট করে নেব। পৃথকটা লঙ্কা দেবো না, ও একদমই লঙ্কা ছাড়া খাবে, আর আমাদের দুটোতে লঙ্কা দিয়ে দেবো। প্রথমে এই যে রুটিগুলোকে একটু সেঁকে নিলাম, আর তারপর আমি ডিম টোস্ট করবো। আর তারপর থেকে শুরু হয়ে যাবে সারা দিনের কাজকর্ম। যেহেতু ঘর ভাঙা বাড়ির কাজ, বুঝতেই পারছো সারাদিন অনেক কাজ থাকে, কুচকাজ করা, কাজে একটু হেল্প করা। আর বাড়িঘর ভাঙার কাজ হচ্ছে সবথেকে কষ্টের কাজ। সারাদিন টুকটুক করে যতই কাজ করে চলো তুমি, কাজ আর শেষ হবে না। তো সেরকমটাও আজকে সারাটা দিন আমি মা সবটাই করেছি। যেহেতু দাদা বাড়ি থাকে না, কাজে চলে যায়, আর বাবা তো অসুস্থ, কিছুই করতে পারবে না, তো সবটা আমাকে আর মাকেই করতে হয়েছে। আর মাঝে মাঝে ভাই এসে একটু হেল্প করছিল, তবে ওদের ওইখানেও কাজ হচ্ছে, সেজন্য ও বেশিটা টাইম দিতেও পারছে না। আর তার থেকেও বড়ো কথা, ছোটো কাকাকে নিয়ে আমি সব জায়গায় যাই, তোমরা এখন দেখছো, কারণ নিয়ে যাওয়ার মতো কেউ নেই। তোমার দাদা ভাইও সবসময় কাজে থাকে। এবার সব কিছু আমার একার দ্বারা তো সম্ভব নয়, এইসব কাজ আমি আগে পরে কখনোই করিনি। আস্তে আস্তে সব কিছুই আয়ত্ত করছি, মানে সব কিছু বুঝে নেওয়ার চেষ্টা করছি, তো শিখছি আর কি। আর এইদিকে এই যে বারান্দা বেড়াটাও খুলে ফেলা হচ্ছে, আর ওই যে ছোটো ঘরে বারান্দাটা তোমরা এতদিন মাকে রান্না করতে দেখেছো, ওই বারান্দার চালটা খুলে ফেলতে হবে, না হলে পাকা ঘরে কাজটা শুরু করা যাবে না। মানে ওই বারান্দার মাটি কাটতে হবে ওইখানে। এবার সেই চালটা কোথায় রাখবে, ওইটার পরে কোনো কাজে লাগবে না। তাই বাবা বললো তাহলে ওই টিনগুলো দিয়ে বারান্দার এই বেড়াটা দিয়ে দিই। এখানে ছিল নলি বাঁশের বেড়া। তো আস্তে আস্তে মায়ের সব স্বপ্নই পূরণ হচ্ছে বলতে পারো, কারণ আমি সেই ছোটোবেলা থেকে দেখে এসেছি। জানো তো, মায়ের বিয়ে হয়েছে মোটামুটি 34-35 বছর, তো আমি দেখছি মোটামুটি 25-27 বছর ধরে। তো সেই ছোটোবেলা থেকেই দেখে আসছি মাটির ঘর লেপতে হয়। তো এটা মায়ের বড্ড কষ্ট। মা সবসময় বলতো যে আমার পাকা ঘরের দরকার নেই, শুধু নিচটা একটু শান করে দাও। এবার সেটাও পরিস্থিতির কারণে কখনো হয়ে ওঠেনি, তবে আস্তে আস্তে সেই ইচ্ছেগুলোই পূরণ করব। দেখো এখন মায়ের বয়স হয়ে গেছে, বাবারও মানে সব কিছু শেষ বলতে পারো, এখন যতদিন বেঁচে থাকবে এভাবেই হয়তো। তো সেই জায়গায় দাঁড়িয়ে মাকে যতটুকু এখন হেল্প করা যায়, আমি আমার সাধ্যমতো অবশ্যই আমি চেষ্টা করব। আর সেই জন্যই এখন আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক করা হবে। রান্নাঘরটা একদম ইচ্ছে আছে নিচটা মেঝে না করতে পারলেও ওই সাইডগুলো ইট দিয়ে গাঁথনি করে নেব। তার এদিকে দেখো পৃথা ভিডিও করেছে, আমি বুঝতেও পারিনি যে এরকম ভিডিও করছে। তো এইদিকে এই যে আমি সব বের করে করে দিচ্ছিলাম মিস্ত্রি কাকুকে, কারণ গতকাল সব বাজার করে নিয়ে এসেছি, কোথায় কী রেখেছি সবটা আমিই জানি। আর বাবা ভালো থাকলে তো কোনো চিন্তাই ছিল না, সবটা বাবা নিজে হাতে করে, বেড়া দেওয়া থেকে শুরু করে মানে এইসব কাজে না বাবার ভীষণ নলেজ, মানে সব কিছু উনি নিজে পারে।
তো ডান হাতটাই যেহেতু এখন এরকমটা হয়ে গেছে, তাই সবটা এখন আমাকেই করতে হয়। আর এইদিকে এই যে দেখো হনুমান এসে কী অত্যাচার না করছে। কাকিমার ঘরের ওই চালাটা একটু মানে নড়বড়ে রয়েছে, তো তার উপর এমনভাবে হনুমানটা লাফ দিয়ে পড়লো, মনে হয় যেন ভেঙেই ফেললো। আর এদিকে যে কাঠগুলি সব একটু চেঁচে নেওয়া হচ্ছিলো, আর এগুলি দিয়ে সব বেড়া দেওয়া হবে। আর এগুলি এই যে গতকাল কিনে নিয়ে এসেছি আমি, সব কিছুই ঠিকঠাকই ছিল, কোনো অসুবিধা হয়নি, সব ঠিকঠাকই কিনতে পেরেছি আর কি। মিতু এখন বসে বসে রূপচর্চা করছিল, কাজ হচ্ছে। একটা না এই যে আয়না নিয়ে বসে আছে, এতক্ষণ ফোন নিয়ে করলাম, এখন ভিডিও হচ্ছে। দেখো অবস্থা, কেউ আবার দেখে ভয় পেয়ে যেও না। বসে বসে ওই যে ঘরে কাজ করা দেখছিলাম, আর বোন এদিকে এই যে এই প্যাকটা বানিয়েছে, ও এখানে নিয়েছে, তাই ভাবলাম আমি একটু লাগিয়ে বসেই থাকি, শুধু শুধু বসেই আছি। আর ওইদিকে যে কাজ বাজ সব চলছে, এদিকে মিস্ত্রি কাকু কাজ করছে, আর এদিকে আবার গাছ কাটা হচ্ছে। আগামীকাল আবার আরেকটা মিস্ত্রি আসবে ঘরের, মানে কাকিমাদের ভাইদের এখানে, তো সেই গাছ কাটা হচ্ছে এদিকে। ওই যে ও বাবাই দেখো আরেক ভূত, সবাই এখন রূপচর্চায় ব্যস্ত, আমরা কোনো কাজ নেই এখন, কি আর করবো, বসে বসে একটু রূপচর্চা করছি। কি দাও আছে আমার কাছে, অত লাগবে না। লেবুর খোসাটা দিয়ে জলে একটু ভিজিয়ে এটাকে ভালো করে একটু ঘষতে হবে। এখন না, একটু ভালো করে শুকিয়ে যাক, খুব বেশি কথা বলতে পারছি না, স্কিনটা পুরো টান ধরছে। মিতু, তো কাজ কমপ্লিট? বাড়ি ঘরের কি অবস্থা এখন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আরো সুন্দর হয়ে যাবে। কত? 16 বছর বয়স? বাবা, পিঠার বয়স 13 বছর, 12 বছর। চালের সব টিনগুলি বের করে নেওয়া হলো, আর কাকু একটা একটা করে নিয়ে এখন ঘরের বেড়া দিচ্ছে। তাই প্রত্যেকটা টিন এপিট ওপিট খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে দিচ্ছিলাম, যেহেতু এতদিন চালেই ছিল, অনেক নোংরা ধুলো বালি অনেক জায়গায় জংও ধরে গেছে, তো সেটাই আমরা জল দিয়ে ভালো করে ডলে ডলে পরিষ্কার করছিলাম। আর ওইদিকে বাবাও আমাদেরকে বলে বলে দিচ্ছিলো এটা এইভাবে না এইভাবে কর, যেহেতু বাবা সবটাই জানে। একটা মেয়ে জন্মের পর থেকে যখন আস্তে আস্তে বেড়ে ওঠে, যখন সে বুঝতে শেখে, তখন থেকেই না তার মনের মধ্যে একটা সাজানো স্বপ্ন থাকে, শ্বশুরবাড়িটা কেমন হবে, নিজের সংসারটা কেমন হবে। আমার মায়েরও হয়তো সেটাই ছিল, কিন্তু কখনো সেটা পূরণ হয়নি, যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, আর মা ছিল বাড়ির বড় বউ, তার অনেক দায়িত্ব কর্তব্য ছিল, এবং সেগুলো করতে করতে বয়সটা শেষের পথে। আর সেই জন্যই আমি চেষ্টা করছি এই বয়সে ওনাদেরকে যতটুকু যা আমি করে দিতে পারি। হ্যাঁ, আমার হয়তো বিশাল কোনো ক্ষমতা নেই, তবে আমার সাধ্যমতো বা বাবার যতটুকু সামর্থ্য রয়েছে এখনো পর্যন্ত, তার ওপরেই ভিত্তি করে যতটুকু করা যায় আমি চেষ্টা করব মাকে খুশি করার। এই চুল সোজা করতে ঠেলা আছে, যেমন তুমি যেমন বাঁকা, তোমার চুলও তেমনি বাঁকা। কথা বলো, কথা শোনো না। এখন বাজে রাত 8টা, বলো 8টা বাজে। আমরা রেডি হয়ে নিয়েছি, কোথায় যাবো বলো তো? আজকে হচ্ছে 2024-এর 31শে ডিসেম্বর, লাস্ট ডে এই বছরের, তো সেই জন্য আমাদের আজকে একটা পিকনিক আছে। চুলটা আরো খারাপ হয়ে গেল তোমার। তো আজকে একটা পিকনিক আছে, মানে এই বছরের লাস্ট দিন আর ওই বছরের প্রথম দিন, তো এই দুটো মিলিয়ে রাত 12টা, না মানে সন্ধ্যের পর থেকে রাত 12টার পরে পর্যন্ত, মানে দুদিন মিলিয়ে আমাদের একটা পিকনিক হয়। আমাদের বলতে আমি যাচ্ছি এবছর প্রথম, এর আগে হয়তো এরা করেছে। তো ওদের ফ্যাক্টরিতেই হচ্ছে, সবাই চলে এসছে, আমরাই লেট, ওইখান থেকে বারবার ফোনও আসছে। আর আমরা একদমই রেডি হয়ে গেছি, এই যে একদম
পুরোপুরি রেডি, জাস্ট বেরোবো। তার আগে ভাবলাম ব্লগটা শুরু করি। আর দুজনা ক্যামেরার সামনে আসার সেরকম সুযোগ হবে কিনা জানি না, ওইখানে গেলেই আর কি সব কাজ বাজে ব্যস্ত হয়ে পড়বে। আর ছোটদিরা সবাই এসে গেছে ওইখানে, তো ওই জায়গায় গিয়ে যতটুকু পারবো অবশ্যই ভিডিও শেয়ার করব, কিন্তু যেহেতু রাত্রি জানি না কতটুকু কি ক্যামেরা বন্দি করতে পারবো। আর আমি একটা চুড়িদার পরেই রেডি হয়েছি। দাদাভাই বললো যে এই রাত্রেবেলা ঠান্ডার মধ্যে শাড়ি পরতে হবে না, তো চুড়িদার পরেই নাও। তো সেই জন্য আমি চুড়িদারটাই পরেছি। আর ব্যাক ক্যামেরায় তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যে কোন চুড়িদারটা পরেছি, এটা তোমরা আগেও দেখেছো। তো চলো ঝটপট এখন বেরিয়ে যাই। রাত 8টা মানে বুঝতেই পারছো, আর কখন বাড়ি ফিরবো তাও জানি না। ওইখান থেকে সন্ধ্যেবেলায় এসেছি, সারাদিনের কাজ বাজ শেষ করে। নাও টাকাটা পকেটে নিয়ে নাও। তো চলো ওই জায়গায় গিয়ে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো সবটা। মোজা পরে নিয়েছি, জুতোটা পরবো একটু পরে। আর এই হচ্ছে ফাইনাল লুক। আয়নাটার অবস্থা খুব খারাপ, একটু অ্যাভয়েড করো। তোমাদেরকে জাস্ট ফুল লুকটা দেখাবো জন্য ব্যাক ক্যামেরা করলাম। আর এই সোয়েটারটা এবছর প্রথম পরলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো ঝটপট বেরিয়ে যাই। আর ওই যে সব রেডি, চলো। এই শীতকালে যতই ড্রেস পরো না কেন, এইটা হচ্ছে আসল ড্রেস। মানে সোয়েটার মাথায় এই স্কার্ফটা জড়িয়ে নিতেই হবে। বাইকে উঠলে প্রচণ্ড ঠান্ডা, দু হাতে দুটো ফোন, কোনো ব্যাগ বা কোনো কিচ্ছু নেইনি। ওইদিকে ওই যে তোমার দাদাভাই গাড়িটা এখন বের করবে, আর ঝটপট আমরা বেরিয়ে যাব। প্রচণ্ড ঠান্ডা, আমার তো যেতে ইচ্ছা করছিল না। রাত অনেক হয়ে যাচ্ছে, এখন মনে হচ্ছে যেন ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে বসে থাকি, কিন্তু না গেলে হবে না। ও তো সারাদিন কাজেই ছিল, সন্ধ্যের পরে বাড়িতে এসে মানে আমাকে নেওয়ার উদ্দেশ্য করেই আসা, না হলে ওইখানেই হয়তো স্নান করে ওইখানেই খাওয়া দাওয়া করে একবারে বাড়ি ফিরতে পারতো। আমাকে নেওয়ার জন্যই আর কি এসছে। এবারে এখন যদি আমি না যাই সেটা খুব খারাপ দেখায়, আর ওইখান থেকেও বারবার ফোন আসছে। তো চলো এখন বেরিয়ে যাই, আর ওই জায়গায় গিয়ে আবার ক্যামেরাটা অন করবো। দাদা কাছে তো যাবো, দাঁড়াও। ভালো হয়েছে, দেখতে ভালো লাগছে। এখানে হচ্ছে মাটন, আর এদিকে সব গল্প হচ্ছে, দেখো। আর এই হচ্ছে তোমার দাদা ভাইয়ের ফ্যাক্টরি, এখানে ওরা কাজ করে। আর এই যে এই সব মাল তৈরি হয়েছে, আর এরা সব রাঁধুনি। আজকে আমাদের ছুটি, এখানে সব মহিলা কমিটির গল্প চলছে। এই যে রোহিত আমাদের ভাগ্নে, হ্যাঁ অবশ্যই ভাগ্নে হচ্ছে খাওয়ার ডিপার্টমেন্টে আছে। আর ওইদিকে সব গল্প চলছে মহিলা কমিটিরা, আর এদিকে সব এদের রান্না বান্না চলছে। জামাইবু বানাচ্ছে পকোড়া, তোমার দাদাভাই যে মটন কষা হচ্ছে। বছরের শেষ দিনটা আমার বেশ ভালোই কেটেছে। সারাটা দিন বাড়ির কাজকর্মের সঙ্গে রাতে রয়েছে পিকনিক। আর এখানে আসা মাত্রই দেখি সবাই চলে এসছে অনেকক্ষণ আগে। অলরেডি সবার পকোড়া খাওয়াও হয়ে গেছে, আমি সবার লাস্ট সেটাই বলছিল। আর এখানে যে রোহিত আমাকে একটু পকোড়া তুলে দিচ্ছে। তোমার দাদাভাই ওইদিকে কাজে ব্যস্ত হয়ে পড়েছে, যেহেতু এখানকার সমস্ত দায়িত্ব ওদের ওপরেই থাকে। ওই যে জামাইবু একটু পকোড়া ভাজছিল, আর তারপর সবাই সবার মতো করে ব্যস্ত হয়ে পড়েছে। আর এখানে ওরা সমস্ত দায়িত্বে চলে এসছে। মাটনটা হয়ে গেছে, আর এখানে দেখো তোমার দাদাভাই বেগুনি ভাজছে, আর একটা দাদা সব রেডি করে দিচ্ছিল। আর একদম বাজারঘাট থেকে শুরু করে সমস্ত কিছু দেখভাল করা ওদের ওপরেই ছিল। মানে তোমাদের দাদাভাই আরও দুটো দাদা, খেতে দেওয়া, সবাই চলে যাওয়ার পর সব কিছু আবার গোছগাছ করে রেখে আসা। সবাই চলে গেছে 1:30টার দিকে, আর আমরা এসেছি 2টোরও পরে। তো অনেকটা রাত্রি করেই বাড়িতে ফিরেছি। তবে এটা জানি সুখ দুঃখ মিলিয়েই জীবন। সবসময় ভগবানের কাছে এটাই প্রার্থনা করব, যেন যত কঠিন পরিস্থিতি আসুক না কেন হাসি মুখে সবটা এগিয়ে সামনের দিকে যেতে পারি। সবাই এবার উইশ করো হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। যা ভিতরে যা, না কিছুই হবে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আমার পরিবারের সকল সদস্যকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন বছরটা তোমাদের অনেক ভালো কাটুক। চলো তবে দেখা হচ্ছে আগামী দিন নতুন বছরে নতুন একটি ব্লগে।
বাই।